প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার একদম মাঝামাঝি পর্যায়ে তোমরা চলে এসেছো। এখন সময় এসেছে অ্যাডমিশন নিয়ে ভাবার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, খ্যাতনামা এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার জন্য একই সাথে তোমাকে পরিশ্রমী হইতে হবে এবং তার থেকেও বেশি কৌশলী হইতে হবে, অর্থাৎ খুব স্মার্ট ওয়েতে পড়তে হবে। এই স্মার্ট স্ট্র্যাটেজিটাকে ফলো করতে হলে বিগত সালের প্রশ্নগুলোর অরিজিন বুঝতে হবে যে কোথা থেকে এসেছে। ঠিক আছে, সেই অরিজিনটা বোঝানোর জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন। আজকে আমরা বি ইউনিট অর্থাৎ আর্টস কমার্স সায়েন্সের সম্মিলিত ইউনিট অর্থাৎ স্পেশালি যে আর্টসের স্টুডেন্টরা যেখানে পরীক্ষা দিবে এই বি ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। বি ইউনিটের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2012-13 সেশনের প্রশ্ন। তোমাদেরকে একদম গুছিয়ে দেওয়া হবে। আমরা প্রথম প্রশ্ন আমরা আজকে দেখব, প্রশ্ন কোথা থেকে এসেছে, কেনই বা এই প্রশ্ন দিল। হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ এ সনেট ক্যান ক্রিয়েট মিউজিক্যাল ইফেক্টস। তার মানে এটি আমাদের টেক্সট বইতে যে পয়েমগুলো দেয়া আছে সেই পয়েমগুলোর কনসেপ্ট, কিন্তু টেক্সট বুক। এই যে সনেট, এই সনেটে তোমরা জানো 14 লাইনের কবিতা থাকে, 14 লাইনস, তাই না? এটার প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর দ্বিতীয় 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই অক্টেভ আর সেস্টেটের খেলা। এবং তোমরা জানো সনেটের পেত্রাকীয় সনেট, মাইকেল মধুসূদন দত্ত আমাদের দেশে পেত্রাকীয় সনেট লিখেছে। জীবনানন্দ তবে নিজের মতো একটা সনেটের ধারা 14 লাইন লিখেছে, বাট সনেটের ধারাগুলো চলে এসেছে তোমাদের বইতে, যেমন বাংলাস ফেস কবিতা রয়েছে, ঠিক আছে, ফখরুল স্যারের অনুবাদ, এবং জীবনানন্দ দাশের যে কবিতা। এখন আমাদের প্রশ্ন হয়েছে এই সনেট কখন মিউজিক্যাল ইফেক্ট তৈরি করে, অর্থাৎ সনেটের এই অক্টেভ যখন ঠিক এই প্যাটার্নে লেখা হয়, এ বিবি এ এ এমন প্যাটার্নগুলোতে যখন লেখা হয়, এই যে এইগুলো কোথা থেকে আসে এগুলো আমরা সব পড়বো। এগুলো রাইম স্কিম থাকে, একটা রেগুলার প্যাটার্নের মিলবন্ধন থাকে, এই জন্য রেগুলার রাইম প্যাটার্ন। সেটা নিয়ে আমার ব্যাখ্যা ঠিক যথাযথ হলো না, কারণ এটা 1 ঘন্টার ব্যাখ্যা, বুঝতে পারছো? ঠিক এভাবে অক্টেভ সেস্টেট সম্পর্কে ধারণা রাখো। একটা সনেট চতুর্দশপতি কবিতা কখন একটা লিরিকে রূপান্তর হয়ে ওঠে, যখন এই প্যাটার্নগুলো সমান মিলবন্ধন করে রাখা হয়, অর্থাৎ কোপলেট অন্ত মিলকে মেলানো হয়, তখন সাধারণত এটা একটি মিউজিক্যাল রিদমের দিকে চলে যায়, লিরিক্সে রূপান্তর হয়ে যায়, গানে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এমন অনেক কবিতা আছে আমাদের বইতে, আমরা পড়ব। পরের প্রশ্ন দেখো কোথা থেকে এসেছে। প্রথমে আমি এই ইফ দেখে বুঝে ফেলেছি এই প্রশ্নটা কন্ডিশন থেকে এসেছে, কন্ডিশনাল সেন্টেন্স। অরিজিন বুঝো, কন্ডিশনাল সেন্টেন্স থেকে কি প্রশ্ন হতে পারে? পারে। কারণ কেন হতে পারে? কারণ আমাদের এইচএসসিতে যে কমপ্লিটিং সেন্টেন্সে প্রচুর মানে কন্ডিশনাল সেন্টেন্স 10টার মধ্যে 2টা 3টা থাকতোই আসলে। তাহলে এটা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড, তার মানে বুঝতে হবে এইচএসসি সিলেবাসে যা নেই তা কখনোই তোমার অ্যাডমিশনে আসবে না, এক্সেপ্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন হয় যেগুলো আসলে একদমই এইচএসসি স্ট্যান্ডার্ড না, কিন্তু অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এইচএসসিতে যা নেই তা আসবে না। তাহলে কন্ডিশন আমরা জাস্ট করি ইফ, ইফের স্ট্রাকচার দেখি। ইফ আই আছে, সাবজেক্ট হ্যাড আছে, তারপরে ইন্টারভেন্টেড, হ্যাডের পরে থার্ড ফর্ম আছে, নেগেটিভ আছে, থাকুক। তাহলে ইফ যুক্ত অংশটি দেখো পাস্ট পারফেক্টে রয়েছে, তার মানে আমরা বুঝে ফেলেছি এইটা এসেছে থার্ড কন্ডিশন থেকে, থার্ড কন্ডিশন। ঠিক আছে, এখন প্রিন্সিপাল ক্লজ হবে সাবজেক্ট, এই জিম হচ্ছে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এবার অপশনগুলো দেখো এমন কোথায় আছে, কোন অপশন রয়েছে? উড হ্যাভ, কুড হ্যাভ, দেন থার্ড ফর্ম কোথায় আছে? মে বাদ, ক্যান বাদ, এই মাইট হ্যাভ বিন। দেখেছো কিভাবে উত্তর করে ফেললাম? কন্ডিশন থেকে গেঁথে রাখবা কোথা থেকে প্রশ্ন আসে আর কি তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? পরের প্রশ্নে আমরা, প্রশ্নটা এটা না, প্রশ্ন হচ্ছে এটা, দ্য অ্যান্টোনিম অফ ডরমেন্ট কি? ডরমেন্ট শব্দটা ভোকাবুলারি আমি কিভাবে তোমাদের অ্যাডমিশনে পড়াবো সেইটা নমুনা দেখো। বাংলাদেশে প্রথম ভোকাবুলারি, কিছুই দেখায় না এখনো, ভোকাবুলারি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেইটা আমার কাজ। এই কঠিন জিনিসটাকে তুলনামূলক সহজ করব তোমার সাথে যারা প্রতিযোগীমূলক পরীক্ষা। ডরমেন্ট শব্দের অ্যান্টোনিম চাচ্ছে, তখন তোমার মনোজগতে কি হবে? এই ডরমেন্ট শব্দ তোমরা অনেকেই জানো না। এই ছবিটা একটু চিন্তা করো, এটা গাছ হয়ে উঠেছে, তার মানে এটা প্রকাশ পেয়েছে, কিন্তু এটা হয় নাই বীজের অবস্থায়। দেখো উপরে কিন্তু মাটিও আছে, তার মানে এটা দেখা যাচ্ছে না। এই ডরমেন্ট মানে দেখা যায় না, অর্থাৎ সুপ্ত, ঘুমন্ত থাকে, হিডেন থাকে।
ইনঅ্যাক্টিভ থাকে, হ্যাঁ, তারপরে অ্যাক্টিভ এগেইন হয়ে ওঠে, পরবর্তীতে যখন অ্যাক্টিভ হয়ে উঠেছে তখন সে ওয়ার্কিং করতেছে, ফাংশনিং, গ্রোয়িং করতেছে। অর্থাৎ ডরমেন্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ। ডরমেন্ট থাকে ঠিক এই অবস্থাতে, সুপ্ত থাকে। ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের, কবিদের লেখায় এই ডরমেন্ট শব্দটি এসেছে। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, বিখ্যাত কবি ভার্জিনিয়া উলফ, এই ভার্জিনিয়া উলফের বিখ্যাত লেখা দ্য ওয়েভসের মধ্যে এই লাইনটা ছিল, ওয়ার্ডস দ্যাট হ্যাভ লেইন ডরমেন্ট, এই দেখো ডরমেন্ট, নাও লিড, বলতেছে আমার ভেতরে যে শব্দগুলো এতদিন সুপ্ত ছিল এখন তা উত্থাপিত হচ্ছে, জাগ্রত হচ্ছে। নাও টস দেয়ার ক্রেস্ট, যেন ঢেউয়ের মতো আমার শব্দগুলো বের হচ্ছে। তারপর লাইন কি ছিল জানো? আই এম দ্য পয়েট, আই এম দ্য পয়েট, আমি কবি। কবির ভেতরে শব্দ ডরমেন্ট থাকে, প্রকাশ হয় না। লেখার মধ্যে যখন প্রকাশ হয়, অ্যাক্টিভ হয়। সো ডরমেন্টের সিনোনিম, অ্যান্ড দেখো কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ, ল্যাটেন্ট, ঘুমন্ত থাকে, সুপ্ত থাকে, স্লিপিং থাকে, স্লাম্বারিং থাকে, একদম প্যাসিভ থাকে। কিন্তু আবার দেখো বিখ্যাত কবি জর্জ এলিয়টের সেই মিডল মার্সের মধ্যে লিখেছিল, দেয়ার আর ম্যানি ডরমেন্ট পসিবিলিটিস ইন এভরি সোল, প্রতিটি আত্মার মধ্যেই, মানে প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত সম্ভাবনা লুকিয়ে থাকে। তোমার মধ্যেও সুপ্ত সম্ভাবনা আছে, এখন সময় এসেছে সেটা বের করা। তার মানে ডরমেন্ট মানে কি, তোমার মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে ওইটা ডরমেন্ট, এটা যখন প্রকাশিত হবে, ফাংশনিং হবে, ওয়ার্কিং হবে, অ্যাক্টিভ হয়ে উঠবে, তাহলে ডরমেন্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ। ভোকাবুলারির পেছনের এই গল্প, কবিদের লেখা, নানাভাবে আমি ভোকাবুলারি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? সো ভোকাবুলারি কিভাবে নিয়ন্ত্রণ করবা একটু দেখবা, অনেক সময় সাপেক্ষ। এখানে দেখো আমি অপশন আগে দেইনি, দ্য সিনোনিম অফ প্যান্ডেমোনিয়াম মানে কি? এই ছবিটা দেখে চিন্তা করো, এখানে কি হয়েছে, মনে হয় বোমা হামলা টামলা হয়েছে, একদম কেওয়াস তৈরি হয়েছে। সো কনসেপ্টটা একেবারে সহজ, যে কনসেপ্টটা আমরা পাচ্ছি, সহজ যে কনসেপ্ট, দেখো এই জায়গাতে আমরা সেই জায়গাটা পাচ্ছি। প্যান্ডেমোনিয়াম শব্দের অর্থ হচ্ছে এরকম বিশৃঙ্খল। প্যান্ডেমোনিয়ামের সিনোনিম চাইছে, এরকম বিশৃঙ্খল। প্যান্ডেমোনিয়ামের সিনোনিম তাহলে কি? অর্ডার। না, অর্ডার মানে তো শৃঙ্খল, হচ্ছে না। কাম, শান্ত, না না, ছবি দেখে এটা শান্ত না। পিস, না না, পিস মানে শান্ত। কমোশন, উশৃঙ্খল, বিশৃঙ্খল, ডিজঅর্ডার, প্যান্ডেমোনিয়াম। আগে গেস করবা, চিরজীবন মনে থাকবে শব্দগুলো। আচ্ছা, এবার প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, পিওর ব্যাকরণ বোঝা যাচ্ছে। কিভাবে সলভ করি? ইজ, এটা ভার্ব। তখন আমার কাছে মনে হবে এটা যদি ভার্ব হয় তাহলে এটা তো সাবজেক্ট হবে, অর্থাৎ এই গ্যাপে একটা সাবজেক্ট বসবে। তখন আমার চিরায়ত জ্ঞান কাজে লাগাবো, সাবজেক্টে কে বসে, সাবজেক্টে কার জায়গা, নাউনের জায়গা। এবার আমার এই চারটা অপশন থেকে আমাকে নাউন খুঁজে বের করতে হবে, ঠিক আছে? শপলিফট মানে চুরি করা। শপলিফট শব্দের অর্থ কি? চুরি করা। এটা সাধারণ কোনো চুরি না, ক্রেতার অভিনয় করে চুরি করা। আমরা যেমন সদর চাচার দোকান থেকে প্রচুর কলম চুরি করতাম, লাইব্রেরি ছিল আমাদের কলেজের সামনে, দেন হচ্ছে প্রচুর কলম চুরি করতাম, একদম কিনতে যাইতাম, খাতা আর একটা কলম মেরে দিয়ে আসতাম, বুঝতে পারছো? এইটা হচ্ছে শপলিফট, ক্রেতার অভিনয় করে চুরি করা। তো করা হলে তো ভার্ব হবে, তার মানে অপশন এ হচ্ছে না, কারণ আমার নাউন দরকার। আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আইএনজি ফর্ম আছে, তাই বি বাদ চলে যাচ্ছে। ক্লিয়ার? শপলিফটার মানে চোর, তাহলে চোর কিন্তু নাউন, তুমি নাউন, তোমার কাজ হচ্ছে ভার্ব। শপলিফটিং ভার্বের সাথে আইএনজি, শপলিফট কে ছিল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে সে কিন্তু নাউন হয়ে গেছে। এখন শপলিফটিং শব্দের অর্থ হচ্ছে চুরি। ক্লিয়ার এইটুকু? এবার আমরা পড়ি, ড্যাশ ইজ কনসিডার্ড আ ক্রাইম। ক্রাইম কে? দুটো নাউন আছে, এই দুইটাই বসতে পারে। ক্রাইম কি চোর কি ক্রাইম, না চুরি ক্রাইম? অবশ্যই চুরি ক্রাইম, এই জন্য এখানে অ্যান্সার হবে শপলিফটিং। শপলিফটিং। এখানে যদি ক্রাইমের জায়গাতে ক্রিমিনাল থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো শপলিফটার। দেখেছো কিভাবে সলভ করা হলো? ভার্বের আইএনজি যোগ করে নাউন হয়েছে, জেরান্ড করে নিলাম আমরা ভার্বের আইএনজি ফর্মকে, নাউনের জায়গায় বসে জেরান্ড। তার মানে জেরান্ড অর্থাৎ নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। ক্লিয়ার? এই টপিকস কোথা থেকে আসলো? যেটা তোমরা প্রতিদিন করেছো এইচএসসিতে সাবজেক্টে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে, তাই না? তার মানে নন ফাইনাইট ভার্বের ব্যবহার। কিভাবে উত্তর সলভ করলাম? পার্টস অফ স্পিচ জানতে হবে। প্রথম ক্লাসে আমার কিন্তু অ্যাডমিশনের ফার্স্ট ক্লাস, তোমাদের জন্য যে ক্লাস প্যাটার্ন সাজানো হয়েছে, কোর্স ফাইনাল যেটা, সেটা হচ্ছে কোর্স আউটলেট, যেটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে ফার্স্ট ক্লাস। প্রথমেই আমি ভার্ব, এটা সাবজেক্ট, আর সাবজেক্টে নাউন বসবে, এই জ্ঞানটা এনেছি পার্টস অফ স্পিচের ফ্র্যাকশন থেকে। এই লেকচার দিয়ে ফার্স্ট ক্লাস শুরু হবে। তাহলে আমাদের ডি অপশন কারেক্ট ফর্ম হয়ে গেল, ঠিক আছে? প্রশ্নের দারুণ দারুণ ব্যাখ্যা নিতে হবে। এবার বলতেছে ড্যাশ রিজাইন, কিছুই বুঝতেছে না প্রশ্ন, ছেড়ে দাও।
বুঝছো কিভাবে প্রশ্নকে ফেস করবা। এরপরে এখানে দেখি আগে কি আছে, সাবজেক্ট, তারপরে উড হ্যাভ আছে, ও আচ্ছা উড হ্যাভ, তারপরে বিন আছে মানে ভার্বের থার্ড ফর্ম। আমরা একটু আগেই পড়েছি সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কখন বসে, থার্ড কন্ডিশনে বসে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের কখন বসবে, থার্ড কন্ডিশনে একটু আগেই পড়েছি। এই যে স্পষ্ট। এখন তাহলে এই অংশটা কেমন হবে, ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। থার্ড কন্ডিশন থেকে আবার আসলো। এই বছরে বুঝতে পারছো দুটো প্রশ্ন থার্ড কন্ডিশন থেকে হয়েছে, দুইটা প্রশ্ন দেখতে পেলাম, এখন আরো থাকতে পারে, থার্ড কন্ডিশন থেকে হয়েছে, বুঝতে পারছো। এবার আমি এই গ্যাপে এরা বসবে, কিন্তু হঠাৎ চমকে উঠলাম কারণ সাবজেক্টে ইফ নিয়ে কোনো অপশন নাই। তখন আমি বুঝবো কন্ডিশন কিন্তু ইনভার্স হয়েছে, ইনভার্স উল্টে গেছে। কি উল্টে গেছে, এই কন্ডিশনাল সেন্টেন্সে যখন স্পেশালি থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনে ইফ যখন অনুপস্থিত থাকে, অ্যাবসেন্স থাকে, অনুপস্থিত, তাই না, তখনই এই হ্যাডটা আগে চলে আসে, হ্যাড, তারপরে সাবজেক্ট চলে যায় হ্যাডের জন্য থার্ড ফর্ম। এমন কোন অপশন আছে, এই হ্যাড হি, দেখেছো, হ্যাড সাবজেক্ট হি, নেগেটিভ থাকলে নট, থার্ড ফর্ম রিজাইন, থার্ড দেয়াই আছে। হ্যাড হি নট রিজাইন মানে ইফ হি হ্যাড নট রিজাইন্ড উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাক হিম। যদি সে পদত্যাগ না করে আমরা জোর করব তাকে পদত্যাগ করানোর জন্য, বুঝতে পেরেছো। কন্ডিশনই কিন্তু ঘুরায় আসলো, থার্ড কন্ডিশন এসেছিল, হুট করে ইফকে অ্যাবসেন্স করে দিয়েছে। প্রশ্নের এইগুলো বোঝাই হচ্ছে বেসিক। বেসিক বেসিক বলে চিল্লাও না, বেসিক কি, প্রশ্ন দেখে নামকরণ করে ফেলতে পারার যে সক্ষমতা, ওইটা বেসিক। আর যদি না পারো তাহলে বেসিক ডেস্ট্রয়, তোমার বেসিক নাই। এইটার জন্য প্রচুর ক্লাস লাগবে। এমন কোনো কোর্সে ভর্তি হয় না, তোমার অবস্থা ওরকম না, এটা সত্য কথা, রূঢ় সত্য। সত্য শুনতে তোমার তিতো লাগতে পারে, কিন্তু জন কিটস বলছে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, সত্যই সুন্দর আর সুন্দরই সত্য, সত্যের থেকে এত সুন্দর আর কিছু নেই। তোমার ইংরেজির অবস্থা বেসিক্যালি খারাপ, সেই জায়গাটা তোমাকে চিন্তা করতে হবে যে এই খারাপটাকে তোমাকে ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। এর জন্য ক্লাস লাগবে, অ্যাডমিশনে প্রচুর ক্লাস লাগবে, রেগুলার ক্লাস লাগবে, হ্যাঁ, এবং ধীরে ধীরে অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। এটা তোমার জন্য 10টা 20টা ক্লাসে সম্ভব না, তুমি ওই অবস্থায় নাই, এটা আমি জানি ভালোভাবে, ঠিক আছে। অনলাইনে যারা পড়াচ্ছে, অফলাইনে একটা স্টুডেন্ট পড়ানোর আমি কাউকে চিনি না যার অফলাইনে স্টুডেন্ট পড়ানোর এক্সপেরিয়েন্স আছে। শত শত স্টুডেন্ট পড়াচ্ছি, আমি বুঝতে পারি যে কোন, আমি তো পুরো ক্লাস নেই খালি অনলাইনে নিচ্ছি, কিন্তু পুরো রিদম আমার থাকে একদম অফলাইনে। আমি অফলাইনে যেমনে পড়াই এখানে ঠিক সামনে পড়াই। আমি বুঝি অফলাইনে একটা স্টুডেন্ট কেমনে ভুল করে, কি বুঝেই না, একদমই বুঝে না, 10 বার বলার পরে বুঝে না। সেই বোধটা আমার এই জায়গাতে আসছে। সো আমরা দেখে ফেললাম থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসলো। ইট ওয়াজ সো ডার্ক, আমি জানি না কোথা থেকে প্রশ্ন আসছে, শুধু এই যে এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি এখানে সব প্রোনাউনের ব্যবহার আছে, এনিবডি, সামবডি, এনিওয়ান, ভালো করে বুঝো। ইট ওয়াজ সো ডার্ক, খুবই অন্ধকার ছিল, দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি, কিছুই দেখতে পারে নাই, তার মানে বাক্যটি একটা নেগেটিভ। এখন নেগেটিভ বাক্য খেয়াল করো, নেগেটিভ বাক্যে যদি, যেহেতু নেগেটিভ বাক্য, তাহলে নোবডি এবং নান এই দুইটা তো বসবেই না, তাহলে তো রিডান্ডেন্সি হয়ে যাবে, দুইটাই নেগেটিভ কেমনে হয়। এখন আমার অপশনস থাকলো এই দুইটা, সামবডি আর এনিওয়ান, বুঝতে পারছো। নাউন অ্যান্ড ডিটারমিনারের ক্লাস যখন আমরা নেব, ওইখান থেকে একটা জ্ঞান কাজে লাগছে যে নাবোধক বাক্যে ডিটারমাইনার হিসাবে অ্যানি বসে, যদিও এটা ব্যাকরণগত বৈধ কথা আমি বলতেছি না। এখন মিনিং, এটা টোটালি মিনিং বেসড। তো সেই সেন্সে আমি যখন তোমার অবস্থায় থাকতাম, মানে যখন অ্যাডমিশনের সময় তোমার অবস্থায় যদি থাকি, আমি ওই সেন্স, যদিও ইংরেজিগতভাবে বৈধ না, তারপরে ওই সেন্স দিয়ে আমি এটার উত্তর এনিওয়ান নিতাম। আসলে আমার কাছে তখন তোমার প্রাথমিক জ্ঞান হিসাবে নাবোধক বাক্য, আমি তো পড়ছি অ্যানি একমাত্র ডিটারমিনার, যদিও এখানে অ্যানি ডিটারমিনার না, একমাত্র ডিটারমিনার, তাহলে তো সে নাবোধকে বসে। এই সেন্সে আমি তোমার অবস্থায় থাকলে উত্তর করতাম। এখন আমি বড় হয়েছি, দেন তখন আমার কাছে চিন্তা হচ্ছে মিনিং করতে পারি, যেহেতু মিনিং বেস নিতাম। ইট ওয়াজ সো ডার্ক, খুবই অন্ধকার, দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি সামবডি। সামবডি মানে প্লুরাল কনসেপ্ট বোঝায়। সিকিউরিটি গার্ড তো সাধারণত রাতে একটা শব্দ শুনলেই এদিক সেদিক লাইট টাইট মারবে, কাউকে সে দেখতে পায়নি, কারোরই না, অনির্দিষ্টতা জ্ঞাপন করেছে, কাউকেই দেখতে পায়নি, কুড নট এনিওয়ান। খেয়াল করো পরের প্রশ্ন, এই জায়গার যে কনসেপ্ট, এই প্রশ্নটার জন্য আমাদের একটা টপিকস পড়তে হবে। এই টপিকসের নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার ভালো করে বুঝো, ছোট্ট করে আমরা বলি ড্যাংলিং মডিফায়ার।
তোমরা এইচএসসি তে পড়েছো কি প্রি মডিফায়ার আর কি পোস্ট মডিফায়ার, আর এটা কি ড্যাংলিং মডিফায়ার। যখন প্রি আর পোস্টে যখন তুমি ভুল করো তখন হয়ে যায় ড্যাংলিং মডিফায়ার। আবার কোনো কোনো বইতে যেমন ক্লিফস্টোফেলের নাম দিছে ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, আবার আমাদের বাংলাদেশে জাকির হুসাইনের বইতে নাম দিয়েছে কনফিউজিং সাবজেক্ট। বুঝতে পারছো, এক এক বইতে এক এক রকম নাম আছে। আর বাংলা ব্যাকরণে তোমরা কি পড়েছো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যোগ্যতাহীন বাক্যকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। এর 95% স্ট্রাকচার এমন, যদিও এই স্ট্রাকচারে প্রশ্ন হয় নাই, তবে হেল্প করবে। এই দেখো ওয়াকিং টু ক্লাস, এর মধ্যে কোনো ভার্ব নেই, ফ্রেজ। এই ফ্রেজের কাজটি যার হবে সেই এই ক্লজের সাবজেক্ট হবে। তাহলে হেঁটে যাওয়ার কাজটি কার ছিল, বৃষ্টির। বৃষ্টি কোনোদিন হাইটে যেতে পারে, এই জন্য এই বাক্য হয় নাই। ওয়াকিং টু দ্য ক্লাস স্কুল, ওয়াকিং এর কাজটা কার, আমার। আই ওয়াজ কট ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে আটকা পড়েছিলাম, এটা কারেক্ট বাক্য। হ্যাভিং ফিনিশ দ্য এক্সাম, এক্সাম শেষ করার কাজটি কার, ঘন্টার। হট, এটা বাক্যই হয়নি। কে এক্সাম শেষ করলো, স্টুডেন্টসরা। এভাবে এবার চিন্তা করো, এটা নিয়ে ডিটেলস পড়াবো। দেখো সুইঙ্গিং অফ দ্য মানকিস থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্যে মানে ঝোপঝাড়ের মধ্যে বানরদের দোলা, বানরদের দোলনা। এই বানর দুলতেছিল কারা, চিলড্রেনরা? না, বানর দুলতেছিল, বাদ চলে গেল। দেখো এবার দ্য মানকিস সুইঙ্গিং থ্রু দ্য ট্রিজ মানে বানরদের নাচানাচি, গাছের মধ্যে দিয়ে বানরদের নাচানাচি। এই যে নাচানাচির কাজটা আসলে বানররাই করেছে, সো আলটিমেটলি এটা উত্তর হয় নাই। দেখো দ্য চিলড্রেন ওয়ার ডিলাইটেড, অর্থাৎ বাচ্চারা আনন্দিত হয়েছিল কার দ্বারা, বাই দ্য মানকিস সুইঙ্গিং, বানরদের লাফালাফি, থ্রু দ্য ট্রিজ, ঝোপঝাড়ের মধ্যে, গাছের মধ্যে বানরদের লাফালাফি দেখে বাচ্চারা আনন্দিত হয়েছিল। বুঝতে পেরেছো? এই হচ্ছে বাক্যটা, এ নাম্বার অপশন কারেক্ট ফর্ম। কারা, ওই যে এই কনসেপ্ট দেখো, মানকিস সুইঙ্গিং, দ্য চিলড্রেন ওয়ার ডিলাইটেড, এইরকম কনসেপ্ট এখানে আসলে হয় নাই। বিকজ অফ মানকিস সুইঙ্গিং থ্রু দ্য ট্রিজ দ্য চিলড্রেন ওয়ার ডিলাইটেড, এই কনসেপ্টটাও ড্যাংলিং মডিফায়ারে ভুল হয়েছে। মডিফায়ার নিয়ে আমাদের ব্যাপক পড়তে হবে, এটা কিন্তু মডিফায়ার থেকে এসেছে। এবার দেখো দ্য রেইন, এটা একটা নাউন, আমরা জানি। এখানে ভালো করে বুঝো, ক্লজ বুঝলে এটা বুঝবে, এটা ক্লজ ফ্রেজের খেলা, ক্লজ অর ফ্রেজের খেলা। দো অলদো, তুমি ছোটকাল থেকে পড়ে আসতেছো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তার মানে দো অলদো এর পরে একটা বাক্য বসে, সেন্টেন্স। কিন্তু দ্য রেইন কোনো সেন্টেন্স না, এটা নাউন। আচ্ছা, ডেসপাইট এবং ইনস্পাইট অফ, ডেসপাইট এবং ইনস্পাইট অফ, বুঝতে পারছো? ডেসপাইট এবং ইনস্পাইট অফ এর পরে নাউন বা নাউন ফ্রেজ বসে। ডেসপাইটের পরে কখনোই অফ বসে না, তাই সি অপশন বাদ চলে গেল এবং বিও বাদ গেল। এবার ডিউ টু এর পরেও নাউন বসে, ডিউ টু এর পরেও নাউন বসে। এবার খেয়াল করো, ডিউ টু এর পরেও নাউন বসে, তার মানে এই গ্যাপে বসতে পারে ডিউ টু, আবার এই গ্যাপে বসতে পারে ইন স্পাইট অফ, এই দুইটা বসতে পারে, কারণ এই দুইটার পরেই নাউন বসে। সো নাউন দেয়া আছে, ক্লিয়ার? ডিউ টু শব্দের অর্থ হচ্ছে কারণে, আর ইন স্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, তাই না? সত্ত্বেও, এটা। এবার দেখো এইখানে যদি আমি ডিউ টু দিই তাহলে কি হবে, ডিউ টু দ্য রেইন, বৃষ্টির কারণে খেলাটি বন্ধ হয়ে গেল, কিন্তু বন্ধ হয় নাই, তাইলে এখন আর ডিউ টু বসছে না। ইনস্পাইট অফ মানে ইনস্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি সত্ত্বেও ক্রিকেট ম্যাচ ক্যান্সেল হয় নাই। বুঝতে পারছো? যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে ডিউ টু উত্তর হয়ে যেত। এই বোধগম্যতা কাজে লাগলো। পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য প্রপোজাল ওয়াজ টেন্টেটিভ। টেন্টেটিভ শব্দের অর্থ পরীক্ষামূলক, এখনো আসলে হয় নাই, পুরোটা আসলে হয় নাই, পরীক্ষামূলক, চলতেছে, বলে না? যেমন একটা চ্যানেল যদি খুলতে চাও 3-4 মাস দেখবা চ্যানেলের নামটাম আছে, কোনো বিজ্ঞাপন হয় না, এমনি অনিয়ারে চলতেই থাকে, পরীক্ষামূলক। তারপর ওইটা দেখা সরকার তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। তার মানে এর মানে হচ্ছে প্রস্তাবনাটা এখনো মানে গৃহীত হয় নাই, নিবে, এরকম পরীক্ষামূলক চলতেছে। দ্য প্রপোজাল ওয়াজ তাহলে কি, প্রপোজালটা তাহলে কি কনক্লুসিভ? না না, কনক্লুসিভ তো জীবনে, কনক্লুসিভ তো শেষ নেমে গেছে, ডিসিশন। ডেফিনাইট না, ইনডেফিনাইট, এখনো অনির্দিষ্ট আছে, এটা হয় নাই আসলে। তার মানে আমরা শুধু এইখানে ব্যাকরণ সলভ হয়েছে, এটা সাবজেক্ট, ওয়াজ বিভার, বিভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন সবগুলো অপশনই কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। এই যে টাইমলি না, টাইমকে বলো নাউন, এটা নাউন। নাউনের সাথে যখন এলওয়াই যোগ হয় তখন কিন্তু সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে 4টা অপশনই অ্যাডজেক্টিভ ছিল, আবার বসবেও অ্যাডজেক্টিভ। তখন আমি সিদ্ধান্ত নিলাম কি, দেখো প্রথমে গ্রামার নিয়ে সলভ করার চেষ্টা করেছি যে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তখন দেখেছি 4টা অপশনই অ্যাডজেক্টিভ। তখন আমার চিন্তা এসেছে, এই প্রশ্নটা এসেছে সেন্টেন্স কমপ্লিশন থেকে। সেন্টেন্স কমপ্লিশন ব্যাকরণ এবং ভোকাবুলারি দুইটা মিলে হয় সেন্টেন্স কমপ্লিশন। বুঝতে পারছো? ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো আমরা দেখতে পাচ্ছি কি, একটা প্রশ্নবোধক বাক্য, তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তারপরে ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট। ওকে,
তাহলে সবগুলোতেই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। ওকে, ডিফিকাল্টের পরে আমি জানি সবসময় টু বসে, আর টু এর পরে ভার্বের বেস বসে, তাহলে টু ডিসপোজ, ডিসপোজ অফ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিসপোজ অফ ওয়েস্ট, ওয়েস্ট ডিসপোজাল করা, বিক্রি করা অর্থেও বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি অপশন কারেক্ট ফর্ম। কেমনে কেমনে সলভ হয়েছে কে জানলো বলো? একবার আমরা প্রেপোজিশন হেল্প করছে, ইনফিনিটিভ হেল্প করছে। যখনই আমি ভার্বের বেস দেখছি আমি বুঝতে পারছি টু এর পরে ভার্বের বেস, আর আমার ক্লিপস্টোফেলে 84 নাম্বার পেজ মুখস্থ আছে, সেই জায়গাটা আমার হেল্প করেছে যে ডিফিকাল্টের পরে তো টু প্লাস ভার্ব বসে। ডিফিকাল্ট, বুঝতে পারছো? ডিফিকাল্ট, হোপ, উইশ, টেন্ড, ইনটেন্ড, প্রিটেন্ড, এদের পরে কন্টিনিউ, টু প্লাস ভার্ব বসে। ক্লিপসের 84 নাম্বার পেজ আমার নন ফাইনাইট ভার্বের এই অধ্যায় আমার মুখস্থ, এই জন্য আমাকে হেল্প করেছে। আমি তোমাদেরকেও এই পুরো পেজটা পড়াবো। পরের প্রশ্নে চলে আসো। হোয়াট, আবারও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ ড্যাশ, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডু অক্সিলিয়ারি ভার্ব, ইউ সাবজেক্ট, এখানে একটা মেইন ভার্ব বসবে। মেইন ভার্ব, তো মেইন ভার্ব কে আছে? সে, কনসিডার, থিঙ্ক, কাউন্ট, সবই মেইন ভার্ব আছে। হোয়াট ডু ইউ ড্যাশ ইজ দ্য ড্যাশ কজ অফ এয়ার পলিউশন, এইটুকু আমরা বুঝতে পারছি, এয়ার পলিউশন। তো এখন তোমার কাছে প্রশ্ন উত্তর হয়ে গেছে যে বায়ু দূষণ ইয়েটা তুমি কি মনে করো আসলে? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো থিঙ্ক ইজ দ্য মেইন কজ অফ পলিউশন, এয়ার পলিউশন। একটা সেন্টেন্স স্ট্রাকচার থেকে এসেছে, সেন্টেন্স স্ট্রাকচার। পরের প্রশ্ন, সৌভাগ্যক্রমে, পরের বাসে আমি উঠতে পেরেছিলাম, ট্রান্সলেশন এসেছে সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি, ফরচুনেটলি, লাকিলি, লাকিলি, সবগুলো অ্যাডভার্বই কারেক্ট। আই কুড গেট ইনটু, গেট ইনটু মানে বাইরে ছিল, তুমি বাসে উঠলা, এটা কারেক্ট ফর্ম হতে পারে ইনটু দ্য নেক্সট বাস। আই ম্যানেজ, না ম্যানেজ শব্দটা এখানে যায় না, এন্টার্ড হয় না, এন্টার্ড প্রবেশ করা, তো প্রবেশ করলে অবস্থার পরিবর্তন হয়, তখন আসলে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর হলেই প্রিপোজিশন ইনটু বসে, ঠিক আছে? সো এই অপশন কারেক্ট ফর্ম। এবার দেখো বলতেছে অ্যামেনাবল শব্দের অর্থ কি? অ্যামেনাবল মানে ভালো করে বুঝো, শি ইজ অ্যামেনাবল টু রিজনেবল সাজেশন, তিনি যুক্তিসঙ্গত পরামর্শ গ্রহণে রাজি ছিল। তার মানে এই অ্যামেনাবল শব্দের অর্থ হচ্ছে রাজি, যেটাকে যদি আমরা সিনোনিম বলি তাহলে এগ্রিয়েবল হবে, বুঝতে পারছো? ডিউরেবল না, টেকসই এমন না। দেখো বলতেছে অ্যামেনাবল, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। শি ইজ ভেরি অ্যামেনাবল অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য প্ল্যান, সে রাজি ছিল বিধায় প্ল্যানটা গ্রহণ করেছিল, বুঝতে পারছো কনসেপ্টটা? ভোকাবুলারির জন্য যে কি সব জিনিসপত্র বানানো হয়েছে তুমি চিন্তার বাইরে, ভোকাবুলারি কিভাবে সলভ করবো আমরা। দেখো প্রচুর পরিমাণে সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন হয়েছে, এটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে বস বানাইতে হবে। বাক্য দেখে দেখো আমি কি দেখতেছি, আমি দেখে প্রথম আমার কিছুই চোখে পড়তেছে না। ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্ট মানে ব্যাডলি, একটা জিনিস আমার চোখে পড়েছে, ব্যাডলি হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? তখন আমি এইচএসসির জ্ঞান কাজে লাগাইলাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাই না? পড়েছো না? তখন এই জ্ঞানটা কাজে, আমি এই গ্যাপে একটা ভার্ব বসাবো আর এই গ্যাপে একটা সাবজেক্ট বসাবো। ভার্ব থাকলে তার একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্টে কে বসবে? নাউন। এখন তখন আমার নিয়ম কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্টে যেহেতু নাউন থাকবে, নাউনের সাথে যদি এস অর ইএস যোগ থাকে তাহলে নাউন হয়ে যাবে প্লুরাল, ঠিক আছে? আর ভার্বের সাথে এস অর ইএস যোগ থাকলে তখন নাউন হয়ে যাবে সিঙ্গুলার, ঠিক আছে? নাউন হয়ে যাবে সিঙ্গুলার, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, সরি। নাউন যখন একাকী থাকে তখন নাউন সিঙ্গুলার হয়, আর ভার্ব যখন একাকী থাকে মানে এস অর ইএস থাকে না তখন ভার্ব প্লুরাল হয়। নাউন আর ভার্বের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। ভার্বের সাথে এস যোগ থাকলে ভার্ব সিঙ্গুলার। দেখো আমি যদি বলি ওয়ার্ক, এটা সিঙ্গুলার না প্লুরাল? তুমি তখন বলবা ভাই এটা তো ভার্ব, কিচ্ছু নেই, তার মানে এটা প্লুরাল। কিন্তু যখন বলবা ওয়ার্কস তখন কিন্তু এটা সিঙ্গুলার। আমি বললাম বয়, তখন তুমি বলবা যে বয়, বয় তো একটা নাউন, তাই না? বয় হচ্ছে কি? একটা নাউন, তার মানে নাউন সিঙ্গুলার। আর বয়েস, বয়েস নাউনের সাথে এস আছে মানে নাউন প্লুরাল। এত সহজ উদাহরণ দিলাম, এটাও কিন্তু অনেক মানুষ জানে না। তো এইখানে নাউন বসাবা, নাউন বসাই আমি ক্লোজার, ক্লোজার্স। এই নাউনের সাথে কোনো এস নাই, তার মানে নাউন সিঙ্গুলার, তাহলে এইখানে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু ইফেক্ট, দেখো ইফেক্ট এবং অ্যাফেক্টের মধ্যে পার্থক্য কি? ইফেক্ট হচ্ছে নাউন, দুটোর অর্থ সেম, পার্টস অফ স্পিচ আলাদা, আর অ্যাফেক্ট হচ্ছে ভার্ব। তার মানে আমার তো এখানে ভার্ব লাগবে, কিন্তু ইফেক্ট তো নাউন, এ বাদ বিও বাদ। এখন এই দুইটার মধ্যে নিব। দুইয়ের সি আর ডিতে আছে ক্লোজার্স, তার মানে নাউন হয়ে গেল প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। অ্যাফেক্টস, ভার্বের সাথে এস আছে তাহলে তো সিঙ্গুলার, তাই সি বাদ। এখন ডি কারেক্ট, দেখো ক্লোজার্স প্লুরাল,
অ্যাফেক্ট ভার্ব প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জ্ঞান দিয়ে আমি সলভ করলাম, বুঝতে পেরেছো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে প্রথমে বুঝছি কে বসবে। পরের প্রশ্নে চলে যাই, ব্লাসফেমাস মানে কি? ছবিটা দেখো, যিশুর ছবিতে দাগাচ্ছে এমনি, এই যে তোমরা দেয়াল লেখো না, ফেক। যিশুকে একটা ধর্মীয় ফিগার, মুসলমান ধর্মে সে কি ঈসা আলাইসাল্লাম, খ্রিস্টানদের কাছে যিশু খ্রিস্ট, সেই যিশু খ্রিস্টকে একটা ছেলে অমান্য করতেছে, বলতেছে ফেক। তার মানে এটা কিন্তু ধর্মীয় অপরাধ, যেটাকে আমরা বলি ইরিলিজিয়াস বা প্রফেন। প্রফেন প্রফেন, বুঝতে পারছো? ব্লাসফেমাস মানে, রবীন্দ্রনাথের একটা লেখা পড়েছিলাম, ইয়াং ট্যাগোর ইন লন্ডন, এবং আমাদের দেশে যেমন ব্রিটেনে টিচারদের নাম ধরে ডাকে, রবীন্দ্রনাথ ওই লেখার মধ্যে লিখেছিল ব্রিটেনের মতো যদি বাংলাদেশে বা এই অঞ্চলেও টিচারদের নাম ধরে ডাকো সেটা ধর্মীয় অপরাধের সমান, ব্লাসফেমাসের কথা বলেছিল, ঠিক আছে? তো বলা হচ্ছে ব্লাসফেমাস মানে অ্যাকচুয়ালি এরকম ধর্মীয় অপরাধ, এবং এর বিপরীত শব্দ হচ্ছে রেসপেক্ট করা। রেসপেক্ট করা মানে তুমি শ্রদ্ধা করলা, আর এটাকে তুমি কি করতেছো? অপমান করতেছো, বুঝতে পারছো? পরের প্রশ্নে চলে আসো, সাম অফ মাই রিলেটিভস হ্যাভ লেফট। লেফটের পরে সবসময় ফর বসে, লেফট কনসেপ্ট খেয়াল করো, সাম অফ মাই লেফট ফর, এবং দেখো ফর আছে কোথায়? এটা আর এটা। এরপরে যদি তুমি ডিজায়ার নাও, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বোঝালে ফর হয়, কিন্তু টু আছে, তাই এই অপশনটা হচ্ছে না। আবার ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে বলতেছে হোপ, উইশ, টেন্ড, ইনটেন্ড এদের পরে প্রিপোজিশন ফর বসে, এই জন্য হয়েছে হোপিং টু ফাইন্ড জবস, বুঝতে পেরেছো? পরের সেন্টেন্সে বলছে আই অ্যাপোস্টপি ডি, আই উড আ ব্লু বেড কভার আর গ্রিন ওয়ান। ওকে, এখন চিন্তা করো, ফ্লো চার্টে তোমরা পড়েছো আর্টিকেল দিয়ে যেটা শুরু হয় সেটা কিন্তু নাউন ফ্রেজ, এটি একটি নাউন ফ্রেজ, এটিও একটি নাউন ফ্রেজ। এবার দেখো আই উড, আই অ্যাপোস্টপি ডি মানে কিন্তু, আই অ্যাপোস্টপি ডি মানে আই উড, আর আই অ্যাপোস্টপি ডি মানে আই হ্যাড। এখানে যদি থার্ড ফর্ম থাকে তাহলে হ্যাড বুঝবা, আর বেস ফর্ম থাকলে উড বুঝবা। কোনো থার্ড ফর্ম নেই, তাহলে আই অ্যাপোস্টপি ডি মানে আই উড। আই উড, আমি এবার নিয়ে আসি প্রিফার, আই উডের পরে ভার্বের বেস, আই উড প্রিফার, আর প্রিফার যখন হয় তখন টু বসে। আই উড প্রিফার আ ব্লু বেড কাভার টু আ গ্রিন ওয়ান। গ্রিন বেড কাভারের থেকে ব্লু বেড কাভার আমি বেশি পছন্দ করি, বুঝতে পেরেছো? কনসেপ্টটা হয়ে গেছে এমন। তাহলে এ অপশন, প্রিফারের সাথে ফর বসে না, ঠিক আছে? জেরি সেইড, এটা একেবারে টেক্সট বই থেকে এসেছে। জেরি কি বলেছিল? টেক্সট বুক থেকে এসেছে, টেক্সট বুক। জেরি বলল আই, ওফ এইটা এখানে হবে, এরকম না, দ্য এক্স এমন হবে, ভুল হয়েছে, এমন আই ব্রট ডাউন দ্য এক্স কেয়ারলেসলি। জেরি এই কথা বললো না, আই ব্রট ডাউন দ্য, লেখিকা যখন বলল না না কুঠারের হাতলেই সমস্যা ছিল, তখন জেরি বলল না কুঠারের হাতলে না, আমারই সমস্যা, আই ব্রট ডাউন দ্য এক্স কেয়ারলেসলি, আমি অসাবধানতাবশত কুঠারটি চালিয়েছি। টেক্সট বই থেকে এসেছে। পরের প্রশ্ন দেখো, আই ওয়েন্ট আর লোনলি অ্যাজ এ ক্লাউড, কবিতা থেকে এসেছে। ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস কবিতা, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিসিজমের জনক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে এসেছে। আই ওয়েন্ট আর লোনলি, বানান ভুল আছে, আচ্ছা ঠিক আছে এটা, আই ওয়েন্ট আর লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি নিঃসঙ্গ মেঘের মতো একাকী। সেখানে কবি ড্যাফোডিল ফুলকে তুলনা করেছিল ওই মিল্কি ওয়ে থেকে, দ্য স্টার্স অফ দ্য মিল্কি ওয়ে, দ্য স্টার্স অফ দ্য মিল্কি ওয়ে, আকাশের তারার সাথে ড্যাফোডিল ফুলকে তুলনা করেছিল। এই কবিতাটা যখন পড়াবো মনের মধ্যে গেঁথে যাবে তোমার। এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012-13 সেশনের বি ইউনিটের প্রশ্ন। অনেক জ্ঞানগর্ভ আলোচনা হবে, আরও প্রশ্নগুলো একটু বুঝো, কোনটা পড়তে হবে আর কি বাদ দিতে হবে। পরীক্ষা মানে কতটুকু বাদ দিতে হবে, এই স্মার্ট কনসেপ্টটা নিতে পারা, এটার জন্যই কাজ করা হবে, এবং অনেক ক্লাসের মধ্যে দিয়ে সেটা সাজানো হবে। 50 অ্যাবাভ ক্লাস হবে তোমাদের, বুঝতে পারছো না? আমি জানি এত ক্লাস দরকার নাই, কিন্তু আমি তোমাদের অবস্থা, আমার অফলাইন পড়ানোর এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি অবস্থা খারাপ। সো সেই কোর্সগুলো বেছে নাও, আসলে ক্লাসগুলো দেখো। কারণ 50 আমার ক্লাসের ডিউরেশন অনেক, আমি ক্লাসে দাঁড়াইলে কিন্তু আসলে অনেক দীর্ঘ সময় ক্লাস হয়ে যায়। কনসেপ্ট পুরোটা ক্লিয়ার হইতে হবে, সেই ক্লিয়ার করব আসলে আমাদের যে বিশ্ববিদ্যালয় কোর্সগুলো রয়েছে। সো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের, ঠিক একইভাবে একই রকমভাবে আমি এইভাবে যেভাবে অফলাইনে পড়াই সেভাবে এখানে পড়াই, এখানে যেভাবে পড়াচ্ছি ওভাবেই তোমাকে, আমার কনসেপ্টই এরকম, পড়ানোর কনসেপ্টটাই এরকম, ঠিক আছে? সো যাদের ভালো লাগবে অবশ্যই তারা এই কোর্সে এনরোল করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি একটা কনসেপ্ট, আমার কোনো কন্টেন্ট, আমি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট বুস্ট করি না, আমার দরকার নেই। আমি চাচ্ছি স্ফুলিঙ্গের মতো না হয়ে ধীরে ধীরে স্টুডেন্টের কাছে পৌঁছাই, এটা আমার কাছে
ঠিক আছে? আজে বাজে কথাবার্তা, ক্লাসের মধ্যে গান গাওয়া, হ্যান ত্যান, এগুলো করে কি লাভ আসলে, কি হবে? এর সাথে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই আসলে, কোনোই সম্পর্ক নাই। সো পড়তে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে। এই ৩টা পথ তোমার সামনে খোলা রয়েছে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।